আওয়ামী দিল্লির দোসর টাইপের সিনিয়র অফিসার কিছু আছে যারা এখনও আওয়ামী প্রেম, ভারতের দালালি, দোসরিপনার ব্যাপারটা এখনও ভুলতে পারছে না। ওই রকম কিছু অংশ ছাড়া আমাদের আর্ম ফোর্সেসের অলমোস্ট সবাই আমার বক্তব্যের বিরোধিতা করবার কোনো সুযোগ নেই। কারণ আমি চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আর্ম ফোর্সেস যেভাবে হওয়া দরকার, প্রফেশনাল হওয়া দরকার, সেই রকম প্রফেশনাল হতে হবে। এই জন্য তাদের যত অপেশাদার সুলভ আচরণ আছে সেটা থেকে তাদেরকে আমরা বের হয়ে আসবার জন্য বারবার বলছি এবং বলবো। একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমলাদের বিরুদ্ধে কথা বলছি, পেশাজীবী সংগঠনের বিরুদ্ধে কথা বলছি, রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছি। আমি সবার বিরুদ্ধেই রাষ্ট্র সাপেক্ষে, জনগণ সাপেক্ষে, পেশাদারিত্ব সাপেক্ষে কথা বলি এবং এটা বলে যাব। ডক্টর ইউনূস নির্বাচন কখন দেবেন মনে করেন, ফেব্রুয়ারি না এপ্রিল? নির্বাচনের ব্যাপারে আমাদের বক্তব্য বরাবরই খুব পরিষ্কার ছিল যে আগস্ট সেপ্টেম্বরে গত বছর আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি 18 মাস থেকে শুরু করে 24 মাস, ধরেন 1.5 থেকে 2 বছর, এর মধ্যে নির্বাচনটা দিয়ে দিতে হবে। এখন সেইটা কতদিন হবে, কোন মাসে হবে, কয় তারিখে হবে, সেটা আলোচনা সাপেক্ষে রাজনৈতিক দলের সাথে ঠিক করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই কথা বলবার পরে উনি যখন জাতিসংঘে গেলেন উনিও কিন্তু এই কথাটা আবার বলেছেন, ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর ভিতর নির্বাচন দিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, গতকালকে ফরেন সার্ভিস একাডেমিতে আপনার এপ্রিল মে জুনে নির্বাচন করবার যে কিছু পরিবেশগত আবহাওয়াগত সমস্যা আছে ওগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তুলে ধরেছেন। এবং আমরা সবাই জানি যে এপ্রিলে প্রচণ্ড গরম শুরু হবে, তারপরে হচ্ছে আবার কোরবানি একটু আগায় আসবে, এরপর হচ্ছে মে জুনে বর্ষাকাল, প্রচুর ঝড় টর বন্যার সম্ভাবনা আছে। তো অনেকেই বোধ করছেন যে এই সময়টাতে নির্বাচনী ক্যাম্পেইন করা, তারপরে ভোটারদেরকে নির্বাচন কেন্দ্রে আনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে আর কি। তারপরে ওনারা দাবি করেছেন যে এটা কিছুটা আগায় আনার যদি বিবেচনা করা যায় আর কি। তো এই জন্য আমরা মনে করি যে রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে সেটা ডিসেম্বর হোক আর মার্চ এপ্রিল হোক, এর ভিতরে এটা একটা একমতের জায়গায় এসে নির্বাচনটা করে ফেলা সম্ভব। আর যেটাই করা হবে, দিন তারিখ যাই করা যায়, সেটা হচ্ছে যে আপনার আলোচনা করে করা দরকার। রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিন্ন মত আছে, সংস্কার, বিচার, নির্বাচন, এটা কতটুকু আগে করা হবে, কতটুকু পরে করা হবে, কতটুকু না করলে নয়। এটার জন্য অলরেডি ঐক্যমত কমিশন জানেন যে গতকালকে থেকে অলরেডি মিটিং করা শুরু করেছে, আজকেও সারাদিন তারা মিটিং করেছে এবং ঈদের পরেও সিরিজ মিটিং ঐক্যমত কমিশন করবে রাজনৈতিক দলগুলোর সাথে। তো আমরা বিশ্বাস করছি যে একটা ঐক্যমতে নির্বাচনের ব্যাপারে চলে আসা সম্ভব। বিএনপির নির্বাচনের সময় বেঁধে দেওয়া বিষয়টাকে কীভাবে দেখছেন? রাজনৈতিক দল হিসাবে যে কারো নির্বাচন চাওয়ার অধিকার আছে আর কি। আর বাংলাদেশে যেহেতু গত 17-18 বছর থেকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে এই নির্বাচন চাওয়ার আগ্রহ, এই বাস্তবতাটা আছে। এরপর হচ্ছে বিএনপির 111-এর একটা ট্রমা আছে, যে কিভাবে ক্ষমতার এত কাছে থেকেও পরবর্তীতে দিল্লি এবং আমাদের তখনকার যে 111-এর সরকার, সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে বিপুলভাবে পরাজিত করেছে, ক্ষমতাচ্যুত করেছে। অতএব বিএনপি এই বিষয়গুলো জানে। তো তার ইলেকশন ট্রমা, তার রাজনীতির আকাঙ্ক্ষা এবং একটা তাড়াতাড়ি সময়ের ভিতরে ক্ষমতায় যাওয়ার একটা কথা বারবার সে বলতে পারে, এটার ভিতরে আমি কোনো সমস্যা দেখি না। এবং সেটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা বিবেচনা নেবেন, কথা বলবেন, আলোচনা করবেন, করে একটা সিদ্ধান্তে আসবেন কোথায় কখন নির্বাচন করা যায়। নির্বাচন করতে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত বলে মনে করেন? প্রস্তুতিটা আসলে বোঝা যায় যখন আপনি খেলতে নামেন। মানে আপনি কত ভালো খেলোয়াড় সেটা আসলে তো আপনাকে না খেলা পর্যন্ত আপনাকে টেস্ট করা যাবে না। তো এই নির্বাচন কমিশনের অধীনে তো কোনো নির্বাচন হয়নি। এই জন্য হচ্ছে যে আমরা আসলে এখনও জানি না তারা আসলে কত ভালো নির্বাচন করতে পারবেন। এই জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে স্থানীয় প্রশাসন নির্বাচনটা আগে দেয়া যায় কিনা, কারণ আমাদের সকল পর্যায়ের স্থানীয় প্রশাসন কাঠামো ভেঙে গেছে এবং এখানে সেবা প্রচণ্ড রকম বিঘ্নিত হচ্ছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন যদি স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলতে পারে, এটা কিন্তু জাতীয় নির্বাচনের একটা রিহার্সেল হয়ে যেত যে আসলে এই নির্বাচন কমিশন একটা জাতীয় নির্বাচন করতে পারবে কিনা। কারণ হচ্ছে 2001-এর পর থেকে বাংলাদেশে জাতীয় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার কোনো অভিজ্ঞতা আমাদের কোনো নির্বাচন কমিশনের নাই। তাহলে সেই সময়টা ধরেন 24 বছর,
আমাদের প্রশাসন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, এই টোটাল কাঠামোটা মিলে কিভাবে একটা ভালো নির্বাচন করতে হয় তারা কিন্তু সবাই ভুলে গেছে। তারা ডামি নির্বাচন করতে পারে, তারা কবরস্থানে ভোটারদেরকে দিয়ে নির্বাচন করতে পারে, তারা মৃত লোকদেরকে দিয়ে নির্বাচন করতে পারে, তারা 106% ভোট পড়ছে এরকম নির্বাচন করতে পারে, তারা রাতের ভোট করতে পারে, কিন্তু দিনের আলোতে ভালো নির্বাচন করবার অভিজ্ঞতা তাদের আসলে নাই। তো কোনো না কোনো পর্যায়ের একটা নির্বাচন যদি হতে পারত, আমরা মনে করি সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতা আমাদের কাছে আরও বেশি মানে প্রকাশিত হতো। এবং রিসেন্টলি নির্বাচন কমিশনের অনেকগুলো আচরণ, ঢাকা দক্ষিণের মেয়রের ব্যাপারে যে কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখলাম তীব্র ভাষায় তাদেরকে ভৎসনা করেছে। তো সেই বিষয়গুলো যথেষ্ট কিন্তু প্রশ্ন তৈরি করেছে যে তারা আসলে ভালো নির্বাচন করবার জন্য কতটুকু সক্ষম আর কতটুকু আন্তরিক। নির্বাচন কমিশন এখনো ভোটার তালিকায় হালনাগাদ করতে পারেনি, তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আপনি কি মনে করেন এই কমিশন পুনর্গঠন করা দরকার? প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন যখন গঠিত হয় গত বছরের একদম শেষ দিকে, তখন কিন্তু তারা বলেছিল যে 26 মার্চ এপ্রিল পর্যন্ত লেগে যাবে ভোটার তালিকাটা হালনাগাদ করতে। পরবর্তীতে যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে প্রেশার দিয়েছে যে আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা সেটা, তখন কিন্তু তারা এটা বলেছে যে না, আমরা সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে প্রস্তুত হয়ে যাব। কিন্তু মাঠ পর্যায়ে খবর নিয়ে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের যে হালনাগাদ করবার যে পদ্ধতি, এটার যে অগ্রগতি, নতুন ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা, এই বিষয়ে যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এটা এখনও যথেষ্ট সময় আছে, আপনার মাত্র জুন মাস শুরু হয়েছে, তারা যে ডেডলাইন দিয়েছে অক্টোবর, এবং সেই সময়ের ভিতরে আমরা আশা করছি তারা এটা করে ফেলতে পারবে। আর অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু আপনার বলে দিয়েছে যে ডিসেম্বরকে টার্গেট করে সকল প্রস্তুতি সম্পন্ন করবার জন্য। এই জন্য আমরা আশা করছি যে নির্বাচন কমিশন তার দক্ষতার পরিচয় দিয়ে তাদের যে ডেডলাইন দেওয়া হয়েছে তারা এই ডেডলাইনের ভিতরে কাজ শেষ করবে। আপনি সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে খুবই জোরালো এবং শক্ত বক্তব্য দিয়েছেন। অনেকে আপনার প্রশ্ন তুলেছে, আবার অনেকে প্রশংসাও করেছে। আপনার মন্তব্য কি? দেখেন, আমি শুধু সশস্ত্র বাহিনী না, আমি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরই রাষ্ট্র সাপেক্ষে, জনগণ সাপেক্ষে, পেশাদারিত্ব সাপেক্ষে তার আলাপ আলোচনা, তর্ক বিতর্ক তুলি। আমি নিজেও কথা বলি এটা, এবং এই সমালোচনাটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে রূপান্তর দরকার, এই রূপান্তরে আমাদের দরকার। ঠিক একইভাবে আমি রাজনৈতিক কর্মী হিসাবে কিন্তু রাজনৈতিক দলেরও সমালোচনা করি, আমাদেরও সমালোচনা করি। এই জন্য এই ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, এই যে পর্যবেক্ষণমূলক বিশ্লেষণধর্মী যে বোঝাপড়াটা, এই ডায়ালেকটিক প্রসেসের মধ্য দিয়েই রাষ্ট্রকে তার নাগরিকদেরকে যেতে হবে। এবং এই সমালোচনার পথ যত খোলা থাকবে তত বেশি পেশাদারিত্ব বাড়বে, মানুষ জ্ঞানী হবে, মানুষ সচেতন হবে, মানুষ আলোচনা সমালোচনা করবে। অনেকে বলবার চেষ্টা করেছে যে আমি কি তাহলে সেনা বিরোধী কিনা অথবা সশস্ত্র বাহিনীর বিপক্ষের লোক কিনা। ওটাই তা না। বাংলাদেশে আমাকে যারা সবচেয়ে বেশি পছন্দ করেন আমার ভক্ত শ্রেণীর ভিতরে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, কর্মরত সেনা কর্মকর্তা, বিশেষ করে জুনিয়র অফিসাররা এবং জওয়ান সিপাহী যারা আছেন লক্ষ লক্ষ, তারা খুবই প্রচণ্ড রকম আমার ভক্ত। এবং এটা বুঝি কিভাবে, রাস্তাঘাটে যখন দেখি যে আপনার দলে দলে আসতেছে, গাড়ি থেকে নেমে যাচ্ছে, এসে সালাম করতেছে, ছবি তুলতেছে, হ্যান্ডশেক করছে। জুনিয়র অফিসাররা, আপনার প্রচুর অফিসাররা আসে, কথা বলে, কানে কানে কথা বলে, তারপরে আমার বক্তব্যের ব্যাপারে তারা মন্তব্য করে। এবং এই অবসরপ্রাপ্ত হাজার হাজার কর্মকর্তারাও আমার সাথে রেগুলার যোগাযোগ আছে। অতএব আমি এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসলে তারা এই বিষয়টার ব্যাপারে তারা দ্বিমত করছে না। এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী দিল্লির দোসর টাইপের সিনিয়র অফিসার কিছু আছে যারা এখনও আওয়ামী প্রেম, ভারতের দালালি, দোসরিপনার ব্যাপারটা এখনও ভুলতে পারছে না। ওই রকম কিছু অংশ ছাড়া আমাদের আর্ম ফোর্সেসের অলমোস্ট সবাই আমার বক্তব্যের বিরোধিতা করবার কোনো সুযোগ নাই। কারণ আমি চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আর্ম ফোর্সেস যেভাবে হওয়া দরকার, প্রফেশনাল হওয়া দরকার, সেই রকম প্রফেশনাল হতে হবে। এই জন্য তাদের যত অপেশাদার সুলভ আচরণ আছে সেটা থেকে তাদেরকে আমরা বের হয়ে আসবার জন্য বারবার বলছি এবং বলবো। একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমলাদের বিরুদ্ধে কথা বলছি, পেশাজীবী সংগঠনের বিরুদ্ধে কথা বলছি, রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছি। আমি সবার বিরুদ্ধেই রাষ্ট্র সাপেক্ষে, জনগণ সাপেক্ষে, পেশাদারিত্ব সাপেক্ষে কথা বলি এবং এটা বলে যাব। আপনি কি মনে করেন সেনাপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের দূরত্ব তৈরি হয়েছে?
আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে কিছু ভিন্নতা আছে, যদিও আইএসপিআর কদিন আগে প্রেস ব্রিফিং করে বলেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের ভিন্নতা নাই, কিন্তু আমরা প্রচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি যে কিছু কিছু বিষয়ে তাদের ভিন্নতা আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অফিসার্স অ্যাড্রেসে যেই কথাগুলো এসছে সেটা যদি সত্য হয়ে থাকে এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ আর্ম ফোর্সেসকে তখন যে কোনো লেজিটিমেট সরকার, জনগণের বৈধ সম্মতির ভিত্তিতে যারা দেশ শাসন করে এমন যে কোনো সরকারের সাথে টিম ওয়ার্ক করে একসাথে কাজ করতে হবে, এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টির যে এখতিয়ার থাকে আর্ম ফোর্সেসের সে এখতিয়ার থাকে না। ইউনূস সরকারকে সমালোচনা করবার জন্য রাজনৈতিক দলের 1000 বার অধিকার আছে, কিন্তু পুলিশ কি ইউনূস সরকারের সমালোচনা করতে পারে কিনা পাবলিকলি, র্যাব করতে পারে কিনা, আনসার করতে পারবে কিনা, গোয়েন্দা সংস্থা করতে পারবে কিনা, ভিডিপি করতে পারবে কিনা, বিজিবি করতে পারবে কিনা? না, পারবে না। যারা ডিসিপ্লিন ফোর্স রাষ্ট্রের তাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো বৈধ জনগণের সম্মতি আছে শাসন করবার এমন একটা সরকারের বিরুদ্ধে পাবলিকলি কোনো কথা বলা যায় না। এবং আর্ম ফোর্সেসের ব্যাপারেও আমাদের মতামত একই রকম। আমরা মনে করি যে ওনাদের যদি রাষ্ট্রের ব্যাপারে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের ব্যাপারে ভিন্ন কোনো মত থেকে থাকে তারা সরাসরি রাষ্ট্রের সাথে কথা বলবে, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলবে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলবে, তারপরে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে, এবং এই কথা বলবার চ্যানেলগুলো খোলা আছে। অতএব পাবলিকলি কথা বললে যেটা হবে ভুল বোঝাবুঝি হবে, এবং আমাদের যারা শত্রুরা আছে তারা এই ভুল বোঝাবুঝির সুযোগটা নেবে। আমরা চাই এই সুযোগটা যেন কেউ দিতে না পারে।